আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুরুজ্জামান রাকিব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সোনারগাঁও ইউনিভার্সিটি। আজকে মেশিন ডিজাইন 1 সেশনালের আমরা স্প্রিং নিয়ে আলোচনা করব। এটা মেশিন ডিজাইন খুরমি বইয়ের 23 নম্বর চ্যাপ্টার। সো স্প্রিং আমরা কেন ব্যবহার করি? স্প্রিং হচ্ছে একটা ইলাস্টিক বডি, যেটার ফাংশন হচ্ছে যখন লোড দেওয়া হবে তখন সেটা ডিস্টোর্ট হবে, আর যখন রিকভার করা হবে তখন সেটা তার অরিজিনাল শেপে ফেরত আসবে। এখন টাইপস অফ স্প্রিং কি কি স্প্রিং আছে? হেলিক্যাল স্প্রিং। হেলিক্যাল স্প্রিং আবার দুই রকম, একটা হচ্ছে কম্প্রেশন হেলিক্যাল স্প্রিং আর একটা হচ্ছে টেনশন হেলিক্যাল স্প্রিং। এগুলো হচ্ছে কম্প্রেশন হেলিক্যাল স্প্রিং, এগুলো আপনি লোড দিলে এগুলো কম্প্রেসড হবে। আর এগুলো হচ্ছে টেনশন হেলিক্যাল স্প্রিং, আপনি এগুলা দুই পাশে যদি টেনশন দেন, টান দেন, তাহলে এগুলা ইলংগেটেড হবে। সো হেলিক্যাল স্প্রিং হচ্ছে ওয়্যারগুলা কয়েল করা থাকে, কয়েলড করা থাকে ইন দ্য ফর্ম অফ হেলিক্স। এরপরে আছে আপনার কনিক্যাল অ্যান্ড ভলিউট স্প্রিং। এই ধরনের স্প্রিংগুলোকে বলা হয় কনিক্যাল স্প্রিং, যেগুলা নিচের দিকে আপনার ডায়ামিটার বড় থাকে এবং আস্তে আস্তে কমতে 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 উপরের দিকে কমে যায়, একটা কোণ তৈরি করে। আর ভলিউট স্প্রিং দেখতে অনেকটা এরকম, এটা কোণের বদলে একটা ভলিউট তৈরি করে, এই জন্য এগুলোকে ভলিউট স্প্রিং বলে। অর্থাৎ এটা প্যারাবোলার মতো তৈরি করে, ফর্ম অফ প্যারাবোলয়েড উইথ কনস্ট্যান্ট পিচ। এই জন্য এটা যদি একটা প্যারাবোলার মতো তৈরি করে এটা ভলিউট স্প্রিং বলে, আর এটা যদি একটা কোণের মতো তৈরি করে এই জন্য কনিক্যাল স্প্রিং বলে। এরপর আছে টর্শন স্প্রিং। এই স্প্রিংগুলো হেলিক্যাল অথবা স্পাইরাল টাইপ হইতে পারে। The helical type may be used only in applications where the load tends to wind up the spring and are used in various electrical mechanisms. আর স্পাইরাল টাইপ যেগুলো হচ্ছে স্পাইরাল এভাবে বাড়তেছে, আর এগুলো হচ্ছে হেলিক্যাল টর্শন স্প্রিং। Spiral type is also used where the load tends to increase the number of coils and when made up of flat strip are used in watches and clocks. ওইসব জায়গায় স্পাইরাল টর্শন স্প্রিং ব্যবহার করা হয়। এরপর আছে লেমিনেটেড অর লিফ স্প্রিং বলে, এরকম করে এগুলোকে লেমিনেটেড অর লিফ স্প্রিং বলে। আর এই স্প্রিংগুলোকে বলা হয় ডিস্ক অর ব্যালেফাইল স্প্রিং। লিফ স্প্রিংগুলা দেখবেন ট্রাকে ইউজ করা হয়, ভারী যানবাহনে, ঠিক আছে, অটোমোবিলে ইউজ করা হয় মোস্টলি। দ্য লেমিনেটেড অর লিফ স্প্রিং, also called flat spring or carriage spring, consists of a number of flat plates of varying lengths held together by means of clamps and bolts. আচ্ছা, এরপরে আমরা এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্প্রিং দেখতে যেমন হয় আর কি, এগুলো আপনারা জানেন। এখন দেখেন টেবিল 23.1-এ আপনার ভ্যালুজ অফ অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস, মডিউলাস অফ ইলাস্টিসিটি, মডিউলাস অফ রিজিডিটি ফর ভেরিয়াস স্প্রিং ম্যাটেরিয়াল। সো আপনি যেই ম্যাটেরিয়াল দিয়ে স্প্রিংটা বানাবেন, যদি কার্বন স্টিল হয় তাহলে অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস একরকম হবে, মডিউলাস অফ রিজিডিটি একরকম হবে, মডিউলাস অফ ইলাস্টিসিটি একরকম হবে। মডিউলাস অফ রিজিডিটি হচ্ছে জি, আর মডিউলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে ক্যাপিটাল ই। আপনি যদি মিউজিক ওয়্যার দিয়ে বানান অথবা ওয়েল টেম্পার্ড ওয়্যার দিয়ে বানান, হার্ড ড্রন স্প্রিং ওয়্যার দিয়ে বানান, স্টেনলেস স্টিল দিয়ে বানান, মোল্টেন মেটাল, ফসফোর, ব্রোঞ্জ, ব্রাস দিয়ে বানান, তো এক এক সময় এক এক ধরনের ভ্যালু হবে। এখন কথা হচ্ছে অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস যদি সিভিয়ার সার্ভিস হয়, ঠিক আছে, এটা হেভি সার্ভিস দিবে, কোনোটা আছে অ্যাভারেজ সার্ভিস, কোনোটা আছে লাইট সার্ভিস।
সিভিয়ার সার্ভিস বলতে রেপিড কন্টিনিউয়াস লোডিং হোয়ার দ্য রেশিও অফ মিনিমাম টু ম্যাক্সিমাম লোড অর স্ট্রেস ইজ 1/2 অর লেস অ্যাজ ইন অটোমোটিভ ভালভ স্প্রিং। অ্যাভারেজ সার্ভিস বলতে বোঝায় সেম স্ট্রেস রেঞ্জ ইন সিভিয়ার সার্ভিস বাট উইথ অনলি ইন্টারমিটেন্ট অপারেশন, যেমন ইঞ্জিন গভর্নর স্প্রিং আর অটোমোবিল সাসপেনশন স্প্রিং। আর লাইট সার্ভিস হচ্ছে স্প্রিং সাবজেক্টেড টু লোডস দ্যাট আর স্ট্যাটিক অর ভেরি ইনফ্রিকুয়েন্টলি ভ্যারিড অ্যাজ ইন সেফটি ভালভ স্প্রিং। সো এই অনুপাতে এক একটার ম্যাক্সিমাম অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস এক এক রকম হবে। টেবিল 23.2-তে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ এসডব্লিউজি স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ নাম্বার এবং করেসপন্ডিং ডায়ামিটার দেওয়া আছে, যে আপনার এসডব্লিউজি যত হবে সেই অনুযায়ী আপনার এই ডায়ামিটার কত হবে সেটা দেওয়া আছে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ যত হবে সেই অনুযায়ী, সেই নাম্বার অনুযায়ী আমরা স্প্রিংয়ের ডায়ামিটারটা নিব, ঠিক আছে। যেমন এসডব্লিউজি যদি এরকম হয় 1, তাহলে ডায়ামিটার এত, 14 হইলে 2.03, 27 হইলে 0.41, 40 হইলে 0.1219 এরকম মিলিমিটার ডায়ামিটারের হবে। সেটা আমরা এই টেবিল দেখে বের করবো যে স্ট্যান্ডার্ড সাইজ অফ এ স্প্রিং ওয়্যার। আচ্ছা, এখন কিছু ইম্পর্টেন্ট টার্মস দেখি যেগুলো আসলে স্প্রিংয়ে ব্যবহার করা হয়। যেমন সলিড লেন্থ, when the compression spring is compressed until the coils come in contact with each other, then the spring is said to be solid. The solid length of a spring is the product of total number of coils and the diameter of the wire. So LS দ্বারা যদি আমরা প্রকাশ করি LS, তাহলে LS solid length is equal to N prime D, যেখানে N prime হচ্ছে total number of coils এবং D হচ্ছে diameter of the wire. এরপরে আসেন ফ্রি লেন্থ। দ্য ফ্রি লেন্থ অফ এ কম্প্রেশন স্প্রিং ইজ দ্য লেন্থ অফ দ্য স্প্রিং ইন ফ্রি অর আনলোডেড কন্ডিশন, যেটা হচ্ছে আনলোডেড বা ফ্রি অবস্থায় তার যে লেন্থ সেটাকে বলা হয় ফ্রি লেন্থ। ইট ইজ ইকুয়াল টু দ্য সলিড লেন্থ প্লাস দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন অর কম্প্রেশন অফ দ্য স্প্রিং অ্যান্ড দ্য ক্লিয়ারেন্স বিটুইন দ্য অ্যাডজাসেন্ট কয়েলস হোয়েন ফুললি কম্প্রেসড। সো ফ্রি লেন্থ হচ্ছে আপনার সলিড লেন্থ LF ফ্রি লেন্থ ইজ ইকুয়াল টু সলিড লেন্থ প্লাস ম্যাক্সিমাম কম্প্রেশন, ম্যাক্সিমাম কত কম্প্রেশন হইতে পারবে, প্লাস ক্লিয়ারেন্স বিটুইন অ্যাডজাসেন্ট কয়েলস অর ক্ল্যাশ অ্যালাউন্স। এটা হচ্ছে আপনার ফ্রি লেন্থ। তো ফ্রি লেন্থ হচ্ছে আপনার সলিড লেন্থ N প্রাইম D প্লাস ডেল্টা ম্যাক্স, ম্যাক্সিমাম কত কম্প্রেশন হইতে পারবে, যেমন ধরেন এইটা ছিল তার ফ্রি লেন্থ এখান থেকে এই পর্যন্ত, এরপর আপনি ম্যাক্সিমাম কম্প্রেশনে এতটুকু করলেন, তাহলে কতটুকু কম্প্রেস হলো এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেশন প্লাস ক্লিয়ারেন্স বিটুইন অ্যাডজাসেন্ট কয়েলস, এটা হয় 15% অফ ডেল্টা ম্যাক্স, ম্যাক্সিমাম কম্প্রেশনের 15%। তাহলে ইকুয়েশনটা দাঁড়াইলো ফ্রি লেন্থ LF ইজ ইকুয়াল টু N প্রাইম D প্লাস ডেল্টা ম্যাক্স প্লাস 0.15 ডেল্টা ম্যাক্স। এটাই মূলত আমরা ব্যবহার করি। কখনো কখনো আপনার LF is equal to N prime D plus delta max plus N prime minus 1 into 1 millimeter এইভাবে হিসাব করা হয়। In this expression the clearance between the two adjacent coil is taken as 1 millimeter. So আপনি যদি ধরে নেন যে দুটো adjacent coilের মধ্যে ক্লিয়ারেন্স হচ্ছে 1 মিলিমিটার, তাহলে এই ইকুয়েশনটা হিসাব করা যেতে পারে। তবে ইন জেনারেল স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে এটা। এরপর আসেন স্প্রিং ইন্ডেক্স, একে সি দ্বারা প্রকাশ করা হয়। স্প্রিং ইন্ডেক্স হচ্ছে রেশিও অফ মিন ডায়ামিটার অফ দ্য কয়েল ডিভাইডেড বাই ডায়ামিটার অফ দ্য ওয়্যার, ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। এটাই হচ্ছে স্প্রিং ইন্ডেক্স। সি ক্যাপিটাল সি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি, মিন ডায়ামিটার অফ দ্য কয়েল ডিভাইডেড বাই ডায়ামিটার অফ দ্য ওয়্যার। এরপরে হচ্ছে স্প্রিং রেট। দ্য স্প্রিং রেট ইজ ডিফাইন্ড এজ দ্য লোড রিকোয়ার্ড পার ইউনিট deflection of the spring
প্রতি ইউনিট ডিফ্লেকশনের জন্য কতটুকু লোড দরকার সেটা হচ্ছে স্প্রিং রেট। স্প্রিং রেটকে কে দ্বারা প্রকাশ করা হয়? কে ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল্টা, যেখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু লোড এবং ডেল্টা ইজ ইকুয়াল টু ডিফ্লেকশন অফ দ্য স্প্রিং। তারপর হচ্ছে পিচ। পিচ হচ্ছে the pitch of the coil is defined as the axial distance between adjacent coils in uncompressed state. Mathematically, pitch of the coil small p is equal to free length divided by n prime minus 1. অথবা এই p কে অন্যভাবেও আপনি বের করতে পারেন। p is equal to lf minus ls divided by n prime plus d, যেখানে lf হচ্ছে ফ্রি লেন্থ, ls হচ্ছে সলিড লেন্থ, n প্রাইম হচ্ছে টোটাল নাম্বার অফ কয়েলস এবং স্মল d হচ্ছে ডায়ামিটার অফ দ্য ওয়্যার। In choosing the pitch of the coils, the following points should be noted. The pitch of the coils should be such that if the spring is accidentally or carelessly compressed, the stress does not increase the yield point stress in torsion, and the spring should not close up before the maximum service load is reached. এরপর আসেন এন কানেকশন ফর কম্প্রেশন হেলিক্যাল স্প্রিং। এইখানে যেমন দেখেন এটা হচ্ছে যে এন্ড, এগুলো হচ্ছে প্লেইন এন্ড বলে, প্লেইন এন্ড। এরপর কিছু আছে এইভাবে লাগানো থাকে, হ্যাঁ, এগুলোর বলে গ্রাউন্ড এন্ড। কিছু আছে এন্ডগুলো স্কোয়ার শেপে থাকে, এগুলোর বলে স্কোয়ার এন্ড। কিছু আছে স্কোয়ারও থাকে এবং সাথে গ্রাউন্ডেডও থাকে, এইগুলোর বলে স্কোয়ার অ্যান্ড গ্রাউন্ড এন্ডস। তো এইগুলা দেখেন ক্রস সেকশনটা এরকম প্লেন এন্ড, এরকম যদি থাকে গ্রাউন্ড এন্ড, এগুলো হচ্ছে স্কোয়ার্ড এন্ড, আর এগুলো হচ্ছে স্কোয়ার্ড অ্যান্ড গ্রাউন্ড এন্ডস। সো টেবিল 23.3 দেখেন, যদি এন্ড হয় প্লেন এন্ড তাহলে টোটাল নাম্বার অফ টার্নস এন প্রাইমের ভ্যালু হবে এন। এন হচ্ছে নাম্বার অফ অ্যাক্টিভ টার্ন, ঠিক আছে। সলিড লেন্থ হবে এন প্লাস ওয়ান ইন্টু ডি, আর ফ্রি লেন্থ হবে পি ইন্টু এন প্লাস ডি। যদি গ্রাউন্ড এন্ড হয় তাহলে এন হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস, অ্যাক্টিভ টার্নই হচ্ছে টোটাল নাম্বার অফ টার্ন, সলিড লেন্থ হচ্ছে এন ইন্টু ডি, আর ফ্রি লেন্থ হচ্ছে পি ইন্টু এন। স্কোয়ার এন্ড হলে এন প্লাস টু হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস, সলিড লেন্থ হচ্ছে এন প্লাস থ্রি ইন্টু ডি, আর ফ্রি লেন্থ হচ্ছে পি ইন্টু এন প্লাস থ্রি ডি। আর যদি স্কোয়ার অ্যান্ড গ্রাউন্ড এন্ডস হয় তাহলে টোটাল নাম্বার অফ টার্নস হবে এন প্লাস টু, সলিড লেন্থ হবে এন প্লাস টু ইন্টু ডি, আর ফ্রি লেন্থ হবে পি ইন্টু এন প্লাস টু ডি। যেখানে এন হচ্ছে নাম্বার অফ অ্যাক্টিভ টার্নস, কতগুলো আসলে অ্যাক্টিভ আছে, পি হচ্ছে পিচ অফ দ্য কয়েলস এবং ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য স্প্রিং ওয়্যার। এখন বুঝবেন কিভাবে, কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে স্প্রিংয়ের এন্ড কেমন, সেই অনুযায়ী আমরা টেবিল থেকে ফর্মুলা নিয়ে নিব। এবং এক্সামেও যাবতীয় ফর্মুলা যেগুলা টেবিল এগুলো দেওয়া থাকবে, সো এগুলা মুখস্থ করার কিছু নাই, সবই প্রোভাইড করা হবে। যেমন ধরেন এই যে এন কানেকশন, হ্যাঁ, দ্য টেনসাইল স্প্রিংস আর প্রোভাইডেড উইথ হুক অর লুপস অ্যাজ শোন ইন ফিগার। এই দেখেন এই যে লুপ, হুকের মাধ্যমে হুক সহ দেওয়া হয়, ঠিক আছে। ইন এ টেনশন স্প্রিং লার্জ স্ট্রেস কনসেন্ট্রেশন ইজ প্রডিউসড অ্যাট দ্য লুপ অর আদার অ্যাটাচিং ডিভাইস ফর টেনশন স্প্রিং। সো এখানে যে হুক লাগানো থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন স্ট্রেস হিসাব করি আমরা। স্ট্রেসেস ইন হেলিক্যাল স্প্রিংস অফ সার্কুলার ওয়্যার। আমরা একটা হেলিক্যাল স্প্রিং যদি কনসিডার করি, মেড অফ সার্কুলার ওয়্যার অ্যান্ড সাবজেক্টেড টু অ্যান অ্যাক্সিয়াল লোড ডাব্লিউ। সো ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু মিন ডায়ামিটার অফ দি স্প্রিং কয়েল, স্মল ডি হচ্ছে ডায়ামিটার অফ দি স্প্রিং ওয়্যার, এন হচ্ছে নাম্বার অফ অ্যাক্টিভ কয়েলস, জি হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি ফর দ্য স্প্রিং ম্যাটেরিয়াল, ডাব্লিউ হচ্ছে অ্যাক্সিয়াল লোড অন দ্য স্প্রিং, টাও হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইনডিউসড ইন দ্য ওয়্যার, সি হচ্ছে স্প্রিং ইন্ডেক্স ক্যাপিটাল ডি বাই স্মল ডি, পি হচ্ছে পিচ অফ দ্য কয়েলস এবং ডেল্টা হচ্ছে ডিফ্লেকশন অফ দ্য স্প্রিং অফ এন অ্যাক্সিয়াল লোড ডাব্লিউ। ডাব্লিউর কারণে যে ডিফ্লেকশনটা হবে।
সেটা হচ্ছে অ্যাক্সিয়ালি লোডেড হেলিক্যাল স্প্রিং। এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম শোয়িং দ্যাট ওয়্যার ইজ সাবজেক্টেড টু টর্শনাল শিয়ার অ্যান্ড এ ডিরেক্ট শিয়ার। ওয়্যার যদি টর্শনাল শিয়ার এবং ডিরেক্ট শিয়ারে থাকে তাহলে সেটা দেখাচ্ছে এই যে শিয়ার স্ট্রেস, আর এখানে হচ্ছে অ্যাক্সিয়ালি লোডেড, উপর থেকে এই যে ডাব্লিউ লোড করতেছে সেটার জন্য। তো নাও কনসিডার এ পার্ট অফ দ্য কম্প্রেশন স্প্রিং অ্যাজ শোন ইন ফিগার। এখানে যদি দেখি যে দ্য লোড ডাব্লিউ টেন্ডস টু রোটেট দ্য ওয়্যার ডিউ টু দ্য টুইস্টিং মোমেন্ট টি সেট আপ ইন দ্য ওয়্যার। সো এই যে ডাব্লিউ লোড করতেছে এবং এই ডাব্লিউ লোডের কারণে স্প্রিংটা কি, স্প্রিংয়ের যে ওয়্যারটা আছে সেটা রোটেট করতেছে এবং টুইস্টিং মোমেন্ট এর কারণে ওয়্যারটা রোটেট করতেছে ডিউ টু দ্য টুইস্টিং মোমেন্ট টি। Thus, torsional shear stress is induced in the wire. A little consideration will show that part of the spring as shown in figure is in equilibrium under the action of two forces W and the twisting moment T. T is equal to হচ্ছে আপনার, যদি আমরা টুইস্টিং মোমেন্টের ফর্মুলা জানি π/16 ইন্টু টাউ ডি কিউ, আর এখানে যেটা হচ্ছে ডাব্লিউ পড়তেছে ঠিক মাঝামাঝি, ঠিক আছে? তাহলে এই যে ওই মোমেন্টটা, টুইস্টিং মোমেন্টটা কতটুকু হবে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যদি হিসাব করি তাহলে এটা কি ডি এর অর্ধেক, ঠিক আছে? সো d/2, ডাব্লিউ ইন্টু d/2। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, যদি এই দুটো ইকুয়েশন দেখি, যে τ1 ইজ ইকুয়াল টু 8wd ডিভাইডেড বাই πdq। এটাই হচ্ছে গিয়ে টর্শনাল শিয়ার স্ট্রেস। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, ভেরি ইম্পর্টেন্ট। আমরা টুইস্টিং মোমেন্ট টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ইন্টু d/2, যেহেতু এইখান থেকে এই পর্যন্ত দুইটা ইয়ার কারণে, তাহলে ডি যদি পুরাটা হয় তাহলে অর্ধেক কত, d/2, ডব্লিউ ইন্টু d/2। সেই যে ডাব্লিউ আর টি এই দুইটার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, ঠিক আছে? টুইস্টিং মোমেন্ট হবে টি ইজ ইকুয়াল টু ডব্লিউ ইন্টু d/2। সো π/16 ইন্টু টাউ ডি কিউ হচ্ছে টুইস্টিং মোমেন্টের ফর্মুলা। এখান থেকে আমরা পাই টাউ ইজ ইকুয়াল টু 8wd ডিভাইডেড বাই πdq। এখানে in addition to torsional shear stress τ1 induced in the wire, the following stresses also act on the wire. এই টর্শনাল শিয়ার স্ট্রেস ছাড়াও আরও কিছু জিনিস আছে, ডিরেক্ট শিয়ার স্ট্রেস ডিউ টু দ্য লোড ডাব্লিউ অ্যান্ড স্ট্রেস ডিউ টু দ্য কার্ভেচার অফ দ্য ওয়্যার। সো আমরা যদি সেকেন্ডটা হিসাব করি, যে ডিরেক্ট শিয়ার স্ট্রেস, ওটা ছিল টর্শনাল শিয়ার স্ট্রেস, এখন ডিরেক্ট শিয়ার স্ট্রেস τ2 ইজ ইকুয়াল টু হবে লোড ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়্যার। সো লোড হচ্ছে ডাব্লিউ আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার। সো হিসাব করলে হচ্ছে 4w ডিভাইডেড বাই πd স্কোয়ার। এটা হচ্ছে আপনার ডিরেক্ট শিয়ার স্ট্রেস ডিউ টু লোড ডাব্লিউ। এখন এটা হচ্ছে টর্শনাল শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম, এটা হচ্ছে ডিরেক্ট শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম। তারপর হচ্ছে রেজাল্টেন্ট টর্শনাল শিয়ার অ্যান্ড ডিরেক্ট স্ট্রেস ডায়াগ্রাম হবে এটা, এই দুটো যদি আমরা কনসিডার করি। আর এটা হচ্ছে রেজাল্টেন্ট টর্শনাল শিয়ার, ডিরেক্ট শিয়ার অ্যান্ড কার্ভেচার শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম। আচ্ছা, এরপরে আমরা যদি রেজাল্টেন্ট শিয়ার স্ট্রেস যদি হিসাব করি তাহলে টাউ ইজ ইকুয়াল টু হবে τ1 প্লাস মাইনাস τ2। পজিটিভ সাইন হবে ফর দ্য ইনার এজ অফ দ্য ওয়্যার আর নেগেটিভ সাইন হবে ফর দ্য আউটার এজ অফ দ্য ওয়্যার। সিন্স দ্য স্ট্রেস ইজ ম্যাক্সিমাম এট দ্য ইনার এজ, দেয়ারফর ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে ইনার এজে। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের জন্য হবে প্লাস আর মিনিমামের জন্য হবে মাইনাস। সো τ1 প্লাস τ2 8wd প্লাস 4w, 8wd ডিভাইডেড বাই πd কিউব প্লাস মাইনাস 4w ডিভাইডেড বাই πd স্কোয়ার। এখন প্লাস হচ্ছে গিয়ে ইনার এজের জন্য এবং ম্যাক্সিমাম হয় তখন। তো সেই ক্ষেত্রে এই দুটো যদি যোগ করি তাহলে ইকুয়েশন দাঁড়াবে 8wd ডিভাইডেড বাই πd কিউব ইন্টু 1 প্লাস d ডিভাইডেড বাই টুয়াইস d। তারপরে ম্যাক্সিমামে যে শিয়ার স্ট্রেসটা, এই যে 1 প্লাস
ডি ডিভাইডেড বাই 2d, এই ডি ডিভাইডেড বাই ডি এটাকে চেঞ্জ করে লেখা যায় 1/c, যে এই যে স্প্রিং ইন্ডেক্স। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে 8wd ডিভাইডেড বাই পাই ডি কিউব ইন্টু 1 প্লাস 1/2c ইজ ইকুয়াল টু এই 8wd পাই ডি কিউব এটা থাকবে, আর 1 প্লাস 1/2c এটাকে আমরা লিখবো হচ্ছে শিয়ার স্ট্রেস ফ্যাক্টর, নাম দিব কেএস। এই 1 প্লাস 1/2c এটাকে একবারে লিখবো কেএস, শিয়ার স্ট্রেস ফ্যাক্টর। দেন তাহলে ইকুয়েশন ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ইকুয়েশন এটা দাঁড়াবে ইকুয়েশন 3। আর এটা গেল ইকুয়েশন 3। এখন আমরা ওয়্যার কার্ভেচার, ওয়্যারের যে কার্ভেচার সেইটা কনসিডার করি নাই। এখন ইট মে বি নোটেড দ্যাট হোয়েন দ্য স্প্রিংস আর সাবজেক্টেড টু স্ট্যাটিক লোডস দ্য ইফেক্ট অফ ওয়্যার কার্ভেচার মে বি নেগলেক্টেড বিকজ ইল্ডিং অফ দ্য ম্যাটেরিয়াল উইল রিলিভ দ্য স্ট্রেসেস। In order to consider the effects of both direct shear as well as curvature of the wire, অর্থাৎ আমরা টর্শনাল শিয়ার স্ট্রেস তারপরে ডিরেক্ট শিয়ার স্ট্রেস কনসিডার করছি, এখন যদি কার্ভেচার অফ দ্য ওয়্যারও হিসাব করি তাহলে ওয়ালস স্ট্রেস ফ্যাক্টর কে হিসাব করতে হবে। ওয়ালস স্ট্রেস ফ্যাক্টর এটাকে বলা হয় কে, ইন্ট্রোডিউসড বাই এ এম ওয়াল মে বি ইউজড। এই মিস্টার এ এম ওয়াল উনি এই জিনিসটা নিয়ে আপনার গবেষণা করছে এবং সে একটা ফ্যাক্টর হিসাব করছে এখানে, যেটা নাম দেওয়া হয়েছে ওয়ালস ফ্যাক্টর তার নাম অনুসারে, এবং এটাকে বলা হয়েছে ক্যাপিটাল কে। সো তখন এই টাও ইজ ইকুয়াল টু হবে এই 8wd পাই ডি কিউব থাকবে, কিন্তু এই জায়গায় হবে ক্যাপিটাল কে, এবং ক্যাপিটাল কে মানে হবে 4c মাইনাস 1 ডিভাইডেড বাই 4c মাইনাস 4 প্লাস 0.615 ডিভাইডেড বাই সি। এটা মিস্টার এ এম ওয়াল বলছেন যে যদি আমরা কার্ভেচার হিসাব করি তখন কে এস না বলে তখন হিসাব করব কে ওয়াল ফ্যাক্টর, এবং কে সমান হচ্ছে 4c মাইনাস 1 ডিভাইডেড বাই 4c মাইনাস 4 প্লাস 0.615 ডিভাইডেড বাই সি। তখন এই ইকুয়েশন 4 হিসাব করতে হবে যদি আমরা টর্শনাল শিয়ার স্ট্রেস, ডিরেক্ট শিয়ার স্ট্রেস এবং ওয়্যারের কার্ভেচারের স্ট্রেসটা হিসাব করি। আর যদি শুধু ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, টর্শনাল শিয়ার স্ট্রেস এবং ডিরেক্ট শিয়ার স্ট্রেস হিসাব করি তাহলে শুধু তখন কে এস হিসাব করব, অর্থাৎ ইকুয়েশন 3। আর কার্ভেচার হিসাব করলে ইকুয়েশন 4। কার্ভেচার যখন আসবে তখনই আমাদের ওয়াল ফ্যাক্টরটা হিসাবে আনতে হবে। সো এগুলাই মূলত গুরুত্বপূর্ণ ফর্মুলা যেগুলো আমাদেরকে কাজে লাগাইতে হবে। এরপরে আসেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিফ্লেকশন অফ হেলিক্যাল স্প্রিং, ওই ডেল্টা বের করব কিভাবে। সো ডেল্টা বের করার জন্য আমাদের যেগুলো লাগবে টোটাল অ্যাক্টিভ লেন্থ অফ দ্য ওয়্যার লাগবে, ঠিক আছে। সো লেন্থ অফ ওয়ান কয়েল এর সাথে যদি নাম্বার অফ অ্যাক্টিভ কয়েল মাল্টিপ্লাই করি, এবার একটা কয়েলের লেন্থ কত হবে, পাই ইন্টু ডি তার পরিধি, ঠিক আছে, পাই ইন্টু ডি তার পরিধি হবে লেন্থ অফ ওয়ান কয়েল। একটা কয়েলের পরিধি হবে তার লেন্থ, তার সাথে যদি নাম্বার অফ অ্যাক্টিভ কয়েল মাল্টিপ্লাই করি, সো পাই ডি ইন্টু এন, তাহলে হবে স্মল এল। থিটা হবে অ্যাঙ্গুলার ডিফ্লেকশন অফ দ্য ওয়্যার হোয়েন অ্যাক্টেড আপন বাই দ্য টর্ক টি। টর্ক টি এর কারণে যে অ্যাঙ্গুলার ডিফ্লেকশন হবে সেটা হচ্ছে থিটা। তাহলে অ্যাক্সিয়াল ডিফ্লেকশন অফ দ্য স্প্রিং হবে ডেল্টা ইজ ইকুয়াল টু থিটা ইন্টু ডি বাই টু। ডেল্টা ইজ ইকুয়াল টু থিটা ইন্টু ডি বাই টু, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ডিফ্লেকশন অফ দ্য স্প্রিং। আবার আমরা জানি সলিড মেকানিক্স থেকে যে টি বাই জে ইজ ইকুয়াল টু টাও বাই ডি বাই টু। টি বাই জে ইজ ইকুয়াল টু জি থিটা বাই এল। টি বাই জে ইজ ইকুয়াল টু জি থিটা বাই এল। সো থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় টি এল বাই জে জি, আর জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। যদি একটা সলিড স্প্রিং হয়, মানে সলিড ম্যাটেরিয়াল হয় সলিড স্প্রিং, তাহলে পাই বাই 32 ইন্টু ডি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আর ক্যাপিটাল জি
এই ক্যাপিটাল জি হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি ফর দ্য ম্যাটেরিয়াল অফ দ্য স্প্রিং ওয়্যার। নাও থিটা বের করতে যদি যাই, থিটা ইজ গুলো টিএল বাই জে জি, তাহলে টি এর জন্য আমি লিখব আপনার টর্ক কত হবে ডব্লিউ ইন্টু সেটা অ্যাক্সিস বরাবর, তাহলে কয়েলের ডায়ামিটারের অর্ধেক, তাহলে ডি বাই টু, ডাব্লিউ ইন্টু ডি বাই টু, টর্শনটা তো হবে ওইদিকে। দেন হচ্ছে পাই ইন্টু ডি ইন্টু এন, ক্যাপিটাল ডি ইন্টু এন, এল হচ্ছে এই যে পাই ইন্টু ডি ইন্টু এন, আর জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, পাই বাই 32 ইন্টু ডি টু দি পাওয়ার 4 ইন্টু জি। সবগুলো যদি হিসাব নিকাশ করেন তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে 16 ডব্লিউ ডি স্কোয়ার এন ডিভাইডেড বাই জি ইন্টু ডি টু দি পাওয়ার 4। জি হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি, তাহলে এটা গেল থিটা। তো থিটা যদি জানেন তাহলে ডেল্টা হবে থিটা ইন্টু ডি বাই টু, অ্যাক্সিয়াল ডিফ্লেকশন অফ দ্য স্প্রিং। তাহলে ডেল্টা হবে থিটা ইন্টু ডি বাই টু, 16 ডব্লিউ ডি স্কোয়ার এন ডিভাইডেড বাই জি ডি টু দি পাওয়ার 4 থিটা ইন্টু ডি বাই টু। ক্যালকুলেশন করলে দাঁড়াবে ডেল্টা ইজ ইকুয়াল টু 8 ডব্লিউ সি কিউব এন ডিভাইডেড বাই জিডি। কারণ এখানে সি আসলো থেকে, কারণ সি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি, স্প্রিং ইন্ডেক্স ভ্যালু বসাই দিয়েছি। দেন ডাব্লিউ বাই ডেল্টা, এই ফর্মুলাকেই আমরা চেঞ্জ করে লিখতে পারি ডাব্লিউ বাই ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে জি ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ডি কিউব এন, অথবা লেখা যায় জি ডি ডিভাইডেড বাই 8 সি কিউব এন। এটাই হচ্ছে আপনার স্টিফনেস অফ দ্য স্প্রিং অর স্প্রিং রেট, ডব্লিউ বাই ডেল্টা হিসাব করা যায় এই ফর্মুলা দিয়ে। সেই ফর্মুলাগুলো আমাদের লাগবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। এরপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব, এটা আমরা নেক্সট ভিডিও লেকচারে দেখব। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটা থিওরি ছিল, এবং থিওরিটা আপনারা গুরুত্ব দিয়ে সহকারে দেখবেন, কারণ সেই ফর্মুলাগুলোই আমরা ইউজ করব।